সবাইকে নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা একটা ছোট্ট টপিক বাট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স ক্যারেক্টারিস্টিক অফ ব্রায়োফাইটা, বা আমরা বলতে পারি যে ব্রায়োফাইটা উভয়চর বৈশিষ্ট্য। তবে আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রায়োফাইটাস অ্যাম্ফিবিয়াস ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ব্রায়োফাইটার উভয়চর বৈশিষ্ট্য। ঠিক আছে, ব্রায়োফাইটাকে উভয়চর বলা হয়। উভয়চর কেন বলা হয় না, উভয়চর কারা? উভয়চর হচ্ছে যারা দুইটি স্থানে বসবাস করতে সক্ষম এবং দুইটি ভিন্নধর্মী স্থান হতে হবে, যেমন জল আর স্থল। কোনো প্রাণী বা উদ্ভিদ যদি জল এবং স্থল উভয়তেই যদি বসবাস করতে পারে তখন তাকে আমরা উভয়চর বলতে পারি। যেমন একটা ব্যাঙ, এটা আমরা অনেক ছোটোবেলা থেকেই জানি। একটা ব্যাঙ তার জীবনের ছোটোবেলাটা যখন ব্যাঙাচি অবস্থায় জলে কাটিয়েছে এবং ম্যাচিওর যখন হয়ে গেছে বড়োবেলাতে তখন সে স্থলে কাটিয়েছে। তো আমরা এটা বলি, ব্যাঙকে উভয়চর প্রাণী বলে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্ল্যান্টদের ক্ষেত্রেও এই জিনিসটা দেখতে পাই, যেমন ব্রায়োফাইটাদের ক্ষেত্রে। ঠিক আছে, ব্রায়োফাইটাদের ক্ষেত্রে আমরা এই ক্যারেক্টারটা দেখতে পাই। ব্রায়োফাইটাকেও অ্যাম্ফিবিয়ান্স বলা হয়। অ্যাম্ফিবিয়ান্স মানেই হচ্ছে উভয়চর। ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান্স বলা হয়, উভয়চর বলা হয়। তার কারণ হচ্ছে ব্রায়োফাইটা এবং জল এবং স্থল দুটো জায়গাতেই বসবাস করে থাকে। একটা ব্রায়োফাইটা, আমরা জানি ব্রায়োফাইটা বেসিক্যালি থ্যালাস লাইক স্ট্রাকচার। ঠিক আছে, এই থ্যালাস লাইক স্ট্রাকচার তারা জীবনের একটা অংশ জলে কাটায় এবং স্থলে কাটায়, বাট এদের মধ্যে নিশ্চয়ই অ্যাডাপ্টেশন চাই। আচ্ছা, আমি একটু বলে দিই, ব্যাঙ যে উভয়চর, ব্যাঙের মধ্যে একটা দারুণ অ্যাডাপ্টেশন আছে। যেমন যখন ব্যাঙাচি অবস্থায় থাকে তখন তার গিল থাকে, বাট যখন সে পূর্ণাঙ্গ ব্যাঙ হয়ে যায় তখন তার লাঞ্চ থাকে। এই ধরনের অ্যাডাপ্টেশনের প্রয়োজন আছে, কারণ কি ইট ইজ নট সো ইজি টু লিভ ইন বোথ দ্য সিচুয়েশন। যে জলেও থাকছে, আমরা ভালো করেই জানি যারা জলে থাকে জলের অক্সিজেন জলের সাথে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, H2O সাথে যে অক্সিজেন সেইটা হচ্ছে জলের অক্সিজেন, সেইটা অ্যাবজর্ব করা কিন্তু অত সহজ না। যদি হতো তাহলে তিমিকে বাইরে বেরিয়ে জল থেকে বেরিয়ে তাকে অক্সিজেন গ্রহণ করতে হতো না। বুঝতে পারছো ব্যাপারটা? নট সো ইজি। তার জন্য ব্রায়োফাইটার ক্ষেত্রেও আমরা কিছু চেঞ্জেস দেখতে পাবো এবং আমরা এই বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করবো। আশা করছি ব্যাপারটা বুঝতে পারা গেল। তো আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে, বা আমরা এটা বুঝবার চেষ্টা করছি যে ব্রায়োফাইটাদের মধ্যে এমন কি ক্যারেক্টার আছে বা আছে নিশ্চয়ই, যার জন্য সে জলেও অভিযোজিত হয়ে আছে, স্থলেও অভিযোজিত হয়ে আছে। তার জন্য এটা একটু দেখে নিতে হয় এবং আজকের টপিকই এটা, যে আমরা প্রথমেই দেখবো যে একটা ব্রায়োফাইটা বা যতগুলো ব্রায়োফাইটা রয়েছে তারা সবাই জলজ অভিযোজনের কি বৈশিষ্ট্য রয়েছে তাদের, জলজ অভিযোজন কি রয়েছে তাদের। তাহলে আমরা প্রথম যেটা দেখবো যে তাদের জলজ অভিযোজন কী রয়েছে ব্রায়োফাইটাদের মতো না। এদের ব্যাপার হচ্ছে যে এরা যেমন শৈবালরা ছিল, তাদের ফুডসিটা শৈবালদের যেটা থ্যালাস লাইক স্ট্রাকচার সেইটাই রিপিট হচ্ছে এদের ক্ষেত্রে। এদেরও কিন্তু আর লিফ স্টেম বা রুট কিছুই থাকছে না। ঠিক আছে, এইটা একটা জলে থাকলে এদের সুবিধা। এরই সাথে আমরা বলবো যে এদের কোনো সংবহন কলা নেই। ঠিক আছে, সংবহন কলা নেই, যেটা সুবিধা হচ্ছে যে এখানে যেহেতু জলেই আছে, ফলে অ্যাবজর্পশনের কোনো জিনিস অ্যাবজর্ব করার পর সেটা ডাইরেক্ট শরীরে সেলের থ্রু দিয়ে চলে যায়, ফলে আলাদা করে সংবহন করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো ব্রায়োফাইটার ক্ষেত্রে যেমন শৈবালের ক্ষেত্রে, শৈবালরা অ্যাকোয়াটিক, শৈবালের জলের অভিযোজনে আমরা দেখেছি যে তাদের কোনো সংবহন কলা থাকছে না। অ্যাজ লাইক শৈবাল আমরা অ্যালগির মতন দেখলাম যে ব্রায়োফাইটাদের মধ্যেও কিন্তু কোনো সংবহন কলা থাকছে না। 2 নম্বরে আমরা দেখব যে এরা জলজ পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য এদের যে সেই থ্যালাসটা জলের মধ্যে ভাসার জন্য বা জলের কোনো একটা অংশে অ্যাঙ্কারিং হয়ে থাকার জন্য এদের কি আছে, রাইজয়েড আছে, যেটা আজকের ডেটে গাছপালাদের ক্ষেত্রে যেটা রুট। ঠিক আছে, যেটা রুট সেইটার জায়গায় এটা হয়েছে রাইজয়েড। ঠিক আছে, তাহলে এদের কাছে রাইজয়েড থাকছে, কোনো রুট থাকছে না। এইটা কিন্তু জলের জন্য, যেমন ধরো জলে আছে, ভাসমান অবস্থায় আছে, হঠাৎ একটা পাথর পেয়ে গেল বা অন্য একটা গাছ পেয়ে গেল, সেইটাকে আঁকড়ে রুট থাকলে তো তাকে একটা জায়গায় থাকতে হতো, বাট এরা মুভ করে করে এই জলের পাশেই কিন্তু আটকে থেকে গেল। এইটা একটা সুবিধা, জলজ পরিবেশের অভিযোজন বলতে পারি আমরা। কি আছে, তাদের রাইজয়েড আছে। 3 নম্বরে আমরা দেখে নেব যে এদের আর কি ভালো বৈশিষ্ট্য আছে যার জন্য এরা জলের পরিবেশে আরামসে থাকতে পারে না। এদের যে রিপ্রোডাকশন যখন হয়, যখন যৌন জনন হয়, এই যৌন জননের ক্ষেত্রে তাদের যে স্পার্ম সেল যেটা তৈরি হয় বা শুক্রাণু বলছি, ঠিক আছে, যে শুক্রাণুটা তৈরি হয়
তাতে ফ্ল্যাজেলা থাকে। মানে এরা সারা জীবন যদি স্থলে থাকেও কিন্তু রিপ্রোডাকশনের সময় এদের অ্যাকুয়াটিক হতেই হয়, জলজ পরিবেশে এদের থাকতেই হবে রিপ্রোডাকশনে, নাহলে রিপ্রোডাকশন কমপ্লিট হবে না। এবং তার জন্য শুক্রাণুতে ফ্ল্যাজেলা থাকে এদের। এই জলে কি হয়, সুইম করে মেল গ্যামেট থেকে ফিমেল গ্যামেট পৌঁছানোর জন্য, যেটাকে আমরা এগও বলছি, এই এগ অবধি পৌঁছানোর জন্য একে কি করতে হয়, সুইম করতে হয়, যেটা জলজ পরিবেশের জন্যই তাদের এটা হয়ে ওঠে। ঠিক আছে, জলে থাকে বলেই এটা পসিবল হয়ে যায়। এবং তার জন্য আরামসে কি করতে পারে, সুইম করে তারপর গিয়ে এগকে ফার্টিলাইজ করতে পারে। সো এইবারে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে আর কি জলের জন্য উপযুক্ত অ্যাডাপ্টেশন এরা করেছে। এদের মধ্যে কি হচ্ছে যে এদের দেহ সরল এবং অনুন্নত, আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো এদের মধ্যে, আর যে বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা হচ্ছে যে এদের দেহে ক্লোরোপ্লাস্ট থাকবে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট ফলে গ্রিন ইন কালার হবে, ফটোসিনথেসিস করতে পারবে, কোনো সমস্যা হওয়ার খাবারের জন্য কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। ঠিক আছে, এদের শরীরে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি লক্ষ্য করব আমরা। আর কি দেখতে পাবো, যে এদের মধ্যে যেটা দেখতে পাবো যে এদের মধ্যে প্রোটোনিমা তৈরি হয়, প্রোটোনিমা কি, প্রোটোনিমা হচ্ছে একটা বিশেষ একটা স্টেজ জীবনের, যেটা হয় যে গ্যামেটোফাইটের পর, ঠিক আছে, যখন গ্যামেটোফাইটটা যখন পরিবর্তন হয়ে স্পোরোফাইটে ঢুকে, ঠিক আছে, এদের একটা ছোট স্ট্রাকচার তৈরি হয় যেটা অনেকটা শৈবালের মতো দেখতে। ফলে এই প্রোটোনিমার যে স্ট্রাকচারটা তৈরি হয়, এই স্ট্রাকচারটার পরে তারপর স্পোরোফাইট তৈরি হয়। তো প্রোটোনিমা আমরা দেখতে পাবো এদের মধ্যে জলজ পরিবেশনের জন্য, এটা শৈবালের মতন দেখতে হয় অনেকটা। এছাড়া আর দেখতে পাবো যে এদের জলজ পরিবেশে অ্যাডাপ্টেশনের জন্য অঙ্গজ দেহের মধ্যে বায়ু গহ্বরের উপস্থিতি লক্ষ্য করা যায়। কি দেখতে পাওয়া যায়, বায়ু গহ্বর, মানে এই যে থ্যালাসে তুমি ছোট ছোট পোরও দেখতে পাবে। ঠিক আছে, পোরও দেখতে পাবে। আচ্ছা বেশ, তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটুকু করলাম সেইটা পুরাটাই ব্রায়োফাইটা যে উভয়চরের মধ্যে জলে থাকে তখন সে কি করে জলে সারভাইভ করে যাচ্ছে সেইটুকু আমরা আলোচনা করলাম। এইবারে আমরা চেক করে দেখব যে ব্রায়োফাইটা যখন স্থলে থাকছে, মানে তার থ্যালাসটা যখন স্থলে আছে, নদীর পাড়ে বা পুকুরের পাড়ে আছে, তখন তার মধ্যে এমন কি বৈশিষ্ট্য যে সারভাইভ করে যাচ্ছে। ফলে আমরা এবারে দেখব স্থলজ অভিযোজন। তাহলে স্থলজ অভিযোজনের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেইটা হচ্ছে যে স্থলজ অভিযোজন, তাহলে স্থলে থাকার জন্য যে অভিযোজন সেইটাকে আমরা স্থলজ অভিযোজন বলছি। প্রথমে আমরা যেটা দেখব যে এদের যে থ্যালাসের বাইরে, ঠিক আছে, থ্যালাসের বাইরে একটা পুরু, ঠিক আছে, একটা পুরু ওয়াক্স বা কিউটিনের আস্তরণ রয়েছে। ঠিক আছে, যে এপিডার্মিস যেটা রয়েছে, যেটা বাইরের লেয়ার, যদি আমি এই বাইরের লেয়ারের সেলগুলো দেখি, এরা সবাই কেমন, এটাতে ওয়াক্স বা মোম নির্মিত, ঠিক আছে, মোম নির্মিত একটা লেয়ার রয়েছে বাইরে। ঠিক আছে, কিউটিন বা মোম নির্মিত একটা আস্তরণ রয়েছে। ঠিক আছে, যেটা লাভ হয় সেটা হচ্ছে স্থলে যে জল বিয়োজন হওয়ার একটা সম্ভাবনা থাকে সেইটা হয় না। ঠিক আছে, আরামসে স্থলে এটা বসবাস করতে পারে। 1 2 নম্বর, তাহলে এপিডার্মিস যেটা ওদের রইল সেটা হচ্ছে কিউটিন নির্মিত বা মোম নির্মিত, এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পোর্শন। আচ্ছা, তাছাড়া আর কি রয়েছে, আর রয়েছে এদের থ্যালাসে যেটা রয়েছে সেটা বায়ুছিদ্র রয়েছে, আমি একটু আগেই বললাম, যার ফলে ওই যে স্পোরগুলো রয়েছে, ঠিক আছে, এই স্পোরগুলো গ্যাস, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হতে সাহায্য করছে। ঠিক আছে, গ্যাসের আদান প্রদানে সাহায্য করছে। আর 3 নম্বরে আমরা কি দেখব, যে আর স্থলে থাকার জন্য এদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে এদের যে যৌন জনন হয়, যখন জননাঙ্গে যেটা পুংধানী, অ্যান্থেডিয়া বা স্ত্রীধানী, ঠিক আছে, আর্চিগোনিয়া, ঠিক আছে, ধানী যেগুলো থাকে, এদের বাইরে একটা জ্যাকেট নির্মিত থাকে। ঠিক আছে, এদের স্ট্রাকচারের বাইরে একটা জ্যাকেট থাকে। ঠিক আছে, এই জ্যাকেট কি করে, এদিকে বাইরে থেকে একটা সুরক্ষা দেয়। কিসের সুরক্ষা দেয়, বাইরে নানান রকম ঝড়ঝঞ্ঝার হতে থাকে, সেই ঝড়ঝঞ্ঝারের হাত থেকে সুরক্ষা দেয়। ঠিক আছে, এটা শুধুমাত্র স্থল পরিবেশের জন্যই এটা হয়ে থাকে। আর কি দেখতে পাবো, এদের যে নিষেক হয়,
নিষেক মানে ফার্টিলাইজেশন, যেটা মেল গ্যামেট থেকে ফিমেল গ্যামেটকে গিয়ে ফার্টিলাইজড করে, তারপরে যে ডেভেলপমেন্টটা হয়, ঠিক আছে, নিষেকের পরে যে ডেভেলপমেন্টটা হয় সেইটা পুরো ডেভেলপমেন্টটাই হয় স্ত্রীধানীতে। স্ত্রীধানীতে অর্থাৎ স্ত্রীধানীতেই জাইগোট তৈরি হচ্ছে, পরে স্পোরোফাইট বডিটাও স্ত্রীধানীতেই তৈরি হচ্ছে, ফলে যে স্পোরোফাইটিক বডিটা আছে সেটাও বিশেষ প্রোটেকশনের মধ্যেই থাকছে, বাইরের যে যান্ত্রিক বিভিন্ন আঘাত সেই আঘাত কিন্তু পাচ্ছে না, ফলে এইটাও একটা বড় পয়েন্ট। আর কি দেখতে পাবো, আর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এদের যে এগ কখনোই বাইরে থাকে না, যেহেতু এগ খুব ইম্পর্ট্যান্ট রিপ্রোডাকশনের জন্য, তবে এগ নিশ্চল টাইপেরও হয়, নিশ্চল টাইপের মানে নন মোটাইলও হয়, ঠিক আছে, এবং সে সবসময়ই থ্যালাসের মধ্যেই ঢুকে থাকে, তাকে তুমি আলাদা দেখতে পাবে না, এইটা একটা তার স্থলজ অভিযোজনের মধ্যেই পড়ছে, ঠিক আছে, স্ত্রীধানীর মধ্যেই ভেতরেই ঢুকে থাকে, কখনো বাইরে নির্গত হয় না। তো এইটা একটা দারুণ ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। আর যেটা আমরা একটা ক্যারেক্টার দেখবো, এদের পরিবেশে বিস্তার লাভের জন্য, ধরো একটা পরিবেশে রয়েছে, স্থলজ পরিবেশে রয়েছে, তো তাকে তো প্রচুর গ্রো করতে হবে, তো এইখানে নদীর ধারে একটা জায়গায় রয়েছে, আরও অন্যান্য জায়গায় থাকার জন্য তার প্রচুর রেণু ফর্মেশন হয়, রেণু বা স্পোর ফর্মেশন হয়, প্রচুর স্পোর সে ডিসপার্সেল হয়, স্পোর ডিসপার্সেল হয়ে চারিধারে সে নিজের ডাইভার্সিটি করার বা নিজের বিস্তার করার চেষ্টা করে। সো এই সব বৈশিষ্ট্য দেখে আমরা বলতে পারি যে একটা ব্রায়োফাইটা দুটো জায়গাতেই তারা থেকে অভ্যস্ত, একটা হচ্ছে স্থলে এবং একটা হচ্ছে জলে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় কাউকে শেয়ার করলে কারো উপকার হয়ে যাবে তাহলে একটু শেয়ার করে দিও। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি পড়াশোনা করতে থাকো।